মা, ও মা, এ মা, মা, ওঠো মা, ওষুধ খাইবা না? ও মা, ও মা, আমার মা নাই, ও মা, আমার মা নাই। কি হয়েছে? তুমি মিম, চিল্লাচ্ছ কেন? মিম, মা নাই মিম। খবরদার, তুই আমার মারে ধরবি না। এটা তোর মা না, এটা আমার মা, এটা হাতের মা, তোর মা না। আমি কিছু জানি না। তুই আজকের মধ্যে আমার টাকা দিবি, আর নাহলে তোর বড় ভাই এইছে না, এর কাছ থেকে আমার বিষয় নিয়ে দিবি। দুইটার যে কোনো একটা করবি। আজকে আমি টাকা বা বিষয় ছাড়া তোর বাসাতে যাবো না। আরে ভাই, আপনি চিল্লাচিল্লি কেন করতেছেন? আস্তে কথা কন, এটা তো মানুষের বাসা, তাই না? আপনি এমন ভাবে চিল্লাইতেছেন যেন বাজারে আছে। টাকা পান, টাকা দিয়ে দিব, সমস্যা কি? চিল্লাবো না? হ্যাঁ, এই বেটা আমার কি হারামের টাকা রে? এই আমি কি চোর তোর লগে মিউ মিউ করে কথা কমু? হ্যাঁ, তুই আজকের মধ্যে আমার টাকা দিবি, আর নাহলে তোর ভাই আইছে না, ওই বড় সিটারটারে ডাক। এই বড় সিটার কই বাইরা? ভাই এটা বাড়ি, ভাই এইভাবে চিল্লাই কেউ? আরে ভাই, এই সিটার, এই শালা আমার বিষা দে। ভিসা? কিসের ভিসা? আপনি কে? আমি কে? হ্যাঁ, এই সিটার, এই আমার পাসপোর্ট নিছস, আমার ছবি সহ টাকা নিছস, হ্যাঁ, আর এখন আমি কি আমার চিনোস না? তোর আমার চিনতে হইব না, তুই আমার টাকা দে। এই, কে আপনি? আপনি ওর কলার ধরছেন কেন? তাতে কলার ছাড়েন। আপনি যদি টাকা পাইয়াই থাকেন, আপনার সব টাকা দেওয়া হবো। আপনি ওর কলার ছাড়েন। ছাড়েন বলছি। চাচি, এই যে আপনার ছেলে আমার এই টালি নিব কইয়া দাপে দাপে 3 লাখ টাকা নিছে। এখন আমার এই টালিও নেয় না, আমার টাকাও দেয় না। এই যে টাকা দিছে এরপর তো লাপাত্তা, কোনো খবরই পাই না আপনার ছেলের। ভাই, আপনি এগুলি কি কইতেছেন? আমি তো গতকাল বিদেশ থেকে আইছি। আমি কোন সময় আপনার সাথে দেখা করলাম, কোন সময় ভিসার জন্য টাকা নিলাম, আমি তো কিছুই বুঝতাছি না। ও, তুমি কিছুই বুঝতেছো না, নাটক করো? হ্যাঁ হ্যাঁ, এই তুই তোর ভাইয়ের কাছ থেকে টাকা নাস নাই? আমি কিন্তু একদম বইরা দেবো একবারে। টাকা? আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিছি? ভাই কি কয়? আমি কোন সময় টাকা নিলাম? খবরদার, আমার লগে কিন্তু নাটক করবি না, একদম বইরা দিমু। তুই তোর ছোট ভাইয়ের কাছ থেকে টাকা লস নাই? আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিছি? কি রে, এই ভদ্রলোক কি বলতেছে? না মানে হয়েছে কি যে ওই আমি জানতে চাচ্ছি তুই এই লোকটার কাছ থেকে আমার কথা বলে টাকা নিছস কিনা, হ্যাঁ অথবা না। যেটা সত্য সেটা বল। নিশ্চয়ই। কি? কবে? এতগুলা টাকা নিয়ে করছসটা কি? মা তুমি থামো, বিষয়টা আমি দেখতেছি। ভাই বিশ্বাস করেন, আমি এই বিষয়টা জানি না। যদি আমি জানতাম আমার ভাই আপনার কাছে টাকা নিছে, তাহলে এই বিষয়টা এত বাড়াবাড়ি হতো না। আমি শুরুতে এটা বন্ধ করে দিতাম। ভাই আপনি এখন যান, আমি কথা দিতেছি আজকে দিনের মধ্যে আমি আপনার টাকাটা পৌঁছাই দেব। বুঝছি কাহিনী, এই জন্যই বাদ দিলাম। তবে আমি যদি আজকের মধ্যে টাকা না পাই, তাইলে এইটাও মাথায় রাখো, আমি কিন্তু এর পরের দিন আর একা আমো না, লগে পুলিশ করে নিয়ে আমো, আর সবগুলার মাথায় রশি দিয়া পরে বাইন্দে নিয়ে যাইবো। বিষয়টা মাথায় ঢুকাই রাখো। কি ব্যাপার, তুই এতগুলি টাকা কি করছিস? টাকাটা লাগতেছিল তো তাই খরচ করছি। খরচ করছি মানে? কবে তুই এতগুলা টাকা ধার করলি? হ্যাঁ, আর টাকা পয়সা নিয়ে কোন জায়গায় খরচ করছস সেটা আমারে ক। আরে মা, তুমি এমন ভাবে কথা কইতেছো যেন আমি দুধ খাওয়া শিশু। আমি বড় হইছি না? আমার এমন টাকা পয়সা লাগে না? আমার বয়সের ফুলাফান কি করে? ডিজে পার্টি করে, আনন্দ ফুর্তি করে, আড্ডাবাজি করে। আমি কি সেটা কোনদিন করছি? আমি কিচ্ছু করি না। আমি টাকা পয়সা এই বাড়ির কাছে লাগাইছি, আমার কাছে লাগাইছি। আমি উল্টো পাল্টা খরচ করে বলা না আমি। এই এই, কই যা আমার কাছে? টাকা কোথায় খরচ করছস? এই
আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালোই। তো তোমার জামাই কই? সে তার নিজের বাড়িতে আছে। তো তুমি কবে আসছো? আমি গত 3 মাস ধরেই বাড়িতে আছি। 3 মাস? কেন, তোমার স্বামী কি বিদেশ চলে গেছে নাকি? স্বামী বিদেশ যায় নাই, আমারই পাঠাই দিছে। তোমারে পাঠিয়ে দিচ্ছে? বুঝলাম না ব্যাপারটা। মানে সে আর আমার সাথে থাকতে চায় না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। কি? এমন আকাশ থেকে পড়ার কি আছে? তোমার মতো এত সুন্দর সংসারী মেয়েকে সে কিভাবে তালাক দিল? ওই যে কথায় আছে না, অতি ঘরণী না পাই ঘর। আমার হয়েছে সেই অবস্থা। আচ্ছা, এখন কি করার চিন্তা ভাবনা করতেছো? কি আর করব, যতদিন ভাইজান আছে ততদিন ভাবির ঝাঁটা লাথি চাকরানির মতো কাজ করে কাটিয়ে দেব। তারপর ভাইজান যখন চোখ বুঝবে তখন রাস্তায় রাস্তায় ঘুরবো। এইভাবে কি আর জীবন যাবে? একটা কিছু তো করতে হবে। আমার এক জীবন। বাদ দাও আমার কথা, তোমার কথা বলো। তুমি বিয়ে শাদী কবে করবা? বিয়ে শাদী? বিয়ে শাদী করার মতন একজন মনের মানুষ পাইতে হবে, তো তাইলে না বিয়ে করবে। মানুষ পাইবা, কিন্তু মনের মানুষ কি পাবা? এই যেমন আমি, আমাকে দেখো, মানুষ পাইছি কিন্তু মনের মানুষ পাইলাম না। তোমাকে একটা কথা বলি, শুনবা? হ্যাঁ বলো। কিছু না, ভালো থেকো, আজকে আসি। হ্যাঁ, মেন যে কথা শোনার জন্য অনেক দিন অপেক্ষা করতেছি, তুমি আজকেও সেই কথাটা বললা না। এই শোন, আমি আজকে রশিদের টাকাটা দিয়ে আসছি। তবে একটা কথা, এই ধরনের ঘটনা আর জীবনে কোনোদিন করবি না। আর যদি এই ধরনের ঘটনা কোনোদিন করস, তাহলে যে আমার একটা খারাপ রূপ আছে ওইটা তুই দেখবি। এত টাকা তুই কই পাইলি? মা, আমার কাছে কিছু টাকা ছিল, আর বাকি টাকাটা লোন করছে। বিনা দোষে বিনা কারণে মানুষ আমাকে খারাপ বলবে, এটা আমি মেনে নিতে পারবো না। এজন্য আমি ও সব টাকা দিয়ে আসি। মা, এখানে পরিবারের সবাই আছে, আমার মনে হয় আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা তোমাদেরকে জানানো উচিত। সিদ্ধান্ত? কি সেটা? মা, আমাদের রিকু ভাই আছে না, রিকু ভাই, হ্যাঁ। রিকু ভাইয়ের ছোট বোন মিমকে আমি বিয়ে করব। মা কি বলতেছে ওইসব? এটা তালাক প্রাপ্ত মায়েরা বিয়ে করবে? এলাকায় কি আমাকে মান সম্মান থাকবো? বিয়ে করব আমি, এলাকার মানুষ কি বলবে না বলবে এটা তো আমার দেখার বিষয় না। কই, এলাকার মানুষ কি করে না করে এগুলি তো আমি দেখতে যাই না। তুমি না ভাবলেও আমাকে ভাবতে হবে, কারণ আমরা এলাকারই মানুষ। এলাকায় আমাদের একটা মান সম্মান আছে, এই সমাজে আমাদের এলাকার মানুষ নিয়ে চলতে হয়। নিজের ঘরে খাবার না থাকলে এলাকার মানুষ কোনোদিন উকি দিয়েও দেখে না। তাছাড়া আমি তো কোনো অবৈধ কাজ করি না, আমি বিয়ে করব। এতে যদি কেউ কিছু বলে, সমালোচনা করে, আমার কিছু যায় আসে না। এই বিয়ে হবে না। আমি আমার শ্বশুরে কথা দিয়েছি। কি কথা? মানে আমার শ্বশুরে বলছি যে তুমি বিদেশ থেকে আইলে রিয়ার খালাতো বোনের লগে তোমার বিয়া দিবে। এখন তুমি যদি বিয়েটা না করো তাহলে তো আমার শ্বশুরের মান সম্মান থাকবো না। বুঝলাম না ব্যাপারটা। বিয়ে করব আমি, আমার সাথে আলাপ ছাড়া, আমার পারমিশন ছাড়া তুই কথা দে আর কি? আর আমি কি তোর শ্বশুরকে বলছি যে আমি বিয়ে করব, আমার জন্য একটা পাত্রী দেখেন? ভাই তুমি কিন্তু ব্যাপারটা বুঝতেছো না। মানে রিয়ার খালুর লগে আমার শ্বশুর কথা কইছে। এখন তুমি যদি বিয়েটা না করো, আমার শ্বশুরের একটা মান সম্মানের ব্যাপার না? আমারও তো শ্বশুর বাড়ির একটা মান সম্মানের ব্যাপার, তাই না? এখানে মান সম্মান যাওয়ার মতো কিছু তো দেখি না আমি। আমার আব্বা হলেন আপনার মুরব্বি, সে আপনার উপরে একটা আশা করেছে, আপনি কি সেটার মূল্য দিবেন না? আমার মুরব্বি? আমার মুরব্বি আমার মা। আমার মাই আমার একমাত্র অভিভাবক। আমার মা যেখানে বলবে
আমি সেখানেই বিয়ে করব। এছাড়া এলাকার কেউ যদি কিছু বলে, আমি এগুলি শোনার মতন ছিলে না। মা, তোমার বড় ছেলে এসব কি কইতেছে কও? সে যে এই বাড়ির বড় ছেলে, তার কাজকর্ম দিয়ে বোঝা যায় বলো? তার যে বয়স হইছে, এই বয়সে তার এইসব কি মানায়? আমার তো মনে হয় না আমার বড় ছেলে কোনো খারাপ কাজ করছে। আর খারাপ কাজ যদি কেউ কইরাই থাকে, তাহলে তুই করছস আর তার শ্বশুর করছে, আর কেউ না। মা, তুমি সব কি কইলে? আমি খারাপ কাজ করতেছি? আমার শ্বশুর খারাপ কাজ করতেছে? হ্যাঁ, আমার শ্বশুর চাইছিল কানারে পথ দেখাইতে, কিন্তু আসলে কানারে যে পথ দেখানো যায় না, এটা আমার শ্বশুর ভুলে গেছিল। আমার শ্বশুর তোমার বড় ছেলের সাথে এমন একটা মেয়ের বিয়ে ঠিক করছিল, যে মেয়ের এই ঢাকা শহরে একটা বাড়ি আছে, 6 তলা বাড়ি, 4টা গাড়ি আছে তার, আরো কত সয় সম্পত্তি আছে, এটা তার হিসাব নাই। তোমার বড় ছেলে যদি ওই মেয়েরে বিয়ে করত, এই সমাজে তার একটা স্ট্যাটাস বেড়ে যেত, তার একটা ভাব থাকতো, সমাজে সে মুখ উঁচু করে চলতে পারত। তোমার বড় ছেলে এমন একটা মেয়ের এখন বিয়ে করতে চাইতেছে, যে মেয়ের কিছু থাকুক বা না থাকুক, একটা জিনিস আছে, সেই জিনিসটা হইতেছে তালাক। তালাক প্রাপ্ত মেয়ে, সে তার একটা সিল মারা আছে, সমাজে সে বলতে পারে যে আমার বউ একটা তালাক প্রাপ্ত বউ। তালাক প্রাপ্ত বউ, তাই না? তুই মনে হয় ভুলে গেছস, তুই আমার ছোট ভাই আর আমি তোর বড় ভাই। তোর কিন্তু আমার সাথে ওজন মেপে কথা বলা উচিত। উচিত কথা বলা হয়েছে না, এখন খাস করে কথা কইতেছে। এই চলো তো, চলো ঘরে চলো। চলো। আগে তুই আমাকে বাড়িতে দিনে 2-3 বার করে আইতি, আর এখন জানি তুই কেমন হয়ে গেছিস গা। আমারে তো কোনো ফোনও দেস না, আর এই বাড়িতে আহনে তো কোনো খবরই নাই। আমার এত তাড়াতাড়ি ভুলে গেলি মা? কি যে বলো আন্টি, তোমাদেরকে ভুলা যায়? আমার মন তো সবসময় এই বাড়িতেই পড়ে থাকতো। এই বাড়িতে পড়ে থাকতো মানে? এই জন্যই তো ঘর থেকে নি, এক ঘরে খেয়ে এক ঘরে থেকে অন্য ঘরের কথা চিন্তা করলে ঘর কি টিকবে? জীবনেও না। আমার তো মনে হয় ওই ঘরে থেকে ওই ঘরে খেয়ে বিদেশের নাগরের সাথে ইটিস পিটিস করতো, আর এটা মনে হয় ভাতার জেনে গেছে, দেশে লাথি মেরে বের করে। আইডিয়া, মুখ সামলায় কথা বলো। আমি একটা জিনিস বুঝতেছি না আম্মা, আমি হলাম কি আপনার বাড়ির বউ? আপনি রাস্তার একটা মেয়ের সামনে আপনি আমাকে যাতা অপমান করতেছেন। ভাবি, একটু বেশি বলে ফেলছেন না? কই, আমার তো মনে হয় না। তাই তো বলি, কাহিনী কি? ভাসুর আমার একটা ময়লা ঘরে তোলার জন্য এত ব্যস্ত হয়ে গেল কেন? বেচারা তালাক দিয়ে বাইচেই গেছে, না হলে হের বিড়াল হেরাই কয় মেও, বেচারা কি বসে বসে শুনবে নাকি? তুমি কি বলতে চাও? একটু সোজাসুজি বলো তো। সোজা আর ব্যাখ্যা কি? আপনি যখনই দেখছেন আপনার জামাইয়ের থেকে আমার ভাসুরের একটু পকেট মোটা বেশি, হেই আমার ভাসুরের গলায় ঝুলা পড়ছেন। এই জন্যই তো আপনি এই কাজ করছেন, এটাই আপনি ইচ্ছা করে করছেন, যেন আপনার স্বামী আপনারা তালাক দেওয়ার আপনি সুসুর করে আমাদের বাড়িতে চলে আসেন। ছি, আপনার কি লজ্জা শরম কিছু নাই? কই, আমগরও তো বিয়ে হয়েছে, আমরাও তো সংসার করি, আমগর তো তালাক হয় না। বৌমা চুপ করো তো, যাও ঘরে যাও। মা, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। তোমারে আমি অপমান করলাম? তোমার কি কোনো মান আছে? মান থাকলেই না তোমার আমি অপমান করতাম। আম্মা, একটা 12 বাতারি মেয়ের জন্য আপনি আমাকে অপমান করতেছেন? আমি তো ভুল কিছু বলি নাই আম্মা, তার সাথে যেই নাম যায় আমি তো তার সেই নামেই দেখছি। ওহ, ঢং দেখো, এই কইরেই তো আমার ভাসুরের মাথা ঢাকাইছে আম্মা। মেম, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কই, কিছু না। শোনো, ছোটবেলা থেকেই তোমাকে আমি চিনি। তুমি অল্প কারণে কান্না করার মানুষ না। নিশ্চয়ই আমার বাসা থেকে তোমাকে কেউ না কেউ কিছু বলছে। কে কি বলছে তুমি আমাকে বলো। না, কেউ কিছু বলেনি। তবে রিয়া যা বলছে ঠিকই বলছে, এটাই আমার প্রাপ্য ছিল।
তবে কিছু কথা না থাক। না বলো, কিছু কথা মানে কি কথা? কিছু কথা হয়তো বলা উচিত হয়নি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বললে সেটা আমি সহ্য করতে পারি না। তুমি যখন বিদেশে ছিলা, আমি নাকি তোমার সাথে টাকার জন্য প্রেম করেছি, আর তারপরে এমন কিছু করেছি যাতে আমার তালাক হয়, যাতে তোমার গলায় ঝুলে পড়ি। রিয়া তোমাকে এগুলি বলছে আর তুমি চুপচাপ শুনছো কেন? তুমি ওর একটা থাপ্পড় দিতে পারলো না? না থাক, কি দরকার? ও যদি বলে শান্তি পাই পাক। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিনও কি মুখ ফুটে বলেছি? আগে বলতে পারিনি শরমে, আর এখন তো আমি দাগি, বলার অধিকারটাই হারিয়ে ফেলেছি। বাহ বাহ, রিয়া তোমার সাথে বেয়াদবি করছে ঠিকই, কিন্তু আমার একটা উপকার করছে। কি? যেই কথাটা আমি তোমাকে ছোটবেলা থেকে বলতে পারি নাই, তুমিও বলো নাই, সেই কথাটা তুমি আজকে আমাকে বলে দিছো। কি সেটা? ওই যে তুমি আমাকে ভালোবাসো। মিম, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা? কি কথা? তুমি কি আজকে আমাকে বিয়ে করতে পারবা? আমি তোমাকে আজকে বিয়ে করতে চাই। না না, মানে এটা কি করে সম্ভব? সমাজ এটা খারাপ চোখে দেখবে। তাইলে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি। তাইলে আজকে আর কোনো কথা শুনবো না, আমরা আজকেই বিয়ে করব। চলো। ভাই তুমি এটা কি করছো? এই মেয়েরে বিয়ে করে আনছো? হায় রে হায়, এই মেয়েরে বিয়ে করা থেকে তুমি যদি আমারে 10টা জুতার বাড়ি মারতা, তবু আমি সমাজে মুখ দেখাইতে পারতাম। কিন্তু এখন যে অবস্থা, সমাজ তো দূরের কথা, এই বাড়িতে বেরোর উপায় নাই। পুরো বাড়িটাই একেবারে নাপাক হয়ে গেল। মা, আমি তারে কয়েকবার বুঝাইছি যাতে সে আমার সাথে কোনো প্রকার ক্যাচাল না করে আর এই বিষয় নিয়ে যাতে কথা না বলে। মা, তুমি তারে বলে দাও তার মুখের লাগাম টানতে, আর যদি লাগাম না টানে খারাপ হয়ে যাবে বলছি। রিয়াদ থাম তো। ও যাকে ভালোবাসে, যাকে নিয়ে সংসার করবে, তাকে তো বিয়ে করে এনেছে, তাতে তোর অসুবিধা কি? মা, আমার তো কোনো অসুবিধা নাই। এই মায়ারে বিয়ে না কইরা সে যদি একটা দিন মজুর রিক্সাওয়ালার মায়ারে বিয়ে করতো, তারে আমরা বুঝায় শোনায়া আমাদের সাথে ম্যাচ করাইতে পারতাম। কিন্তু এমন একটা মায়ারে বিয়ে করে আনছে, আর ওই মায়াটা ঘর পাল্টানো মায়া। কিছুদিন পরে দেখবা তোমার পোলার ঘর ছাইড়া অন্য পোলার ঘরে চলে গেছে। সেই সময় মান সম্মান কই যাবে তোমার? এই, ওর সমস্যা কি? ওর তালাক হইছে, এটাই তো সমস্যা। আরে ওর কেন তালাক হইছে, ওর কি সমস্যা, তুই এবং তোর সমাজ কোনোদিন জানতে চাইছস? স্বামীর খেয়ে নাঙ্গের গান গেলে তালাক তো হবেই, এতে আবার কারণ দেখার কি আছে? তুমি যদি আমার ছোট ভাইয়ের বউ না হইতা, ঠিক এই মুহূর্তে তোমার ঘাড়ে দইরা ধাক্কা দিয়ে আমি ঘর থেকে বের করে দিতাম। শোনো, তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, তুমি এই বাড়ির বউ, বউর মতন থাকবা, ঠিক আছে? ভাই তুমি এটা কি কইলা? আরে ও তো ঠিকই কইছে। এমনি এমনি তার মানুষে তারা তালাক দেয় নাই, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। যে বুঝে তারে অল্পতে বোঝানো যায়, আর যে বুঝে না 1000বার বললো সে বুঝে না। তুই আমার ছোট ভাই, ছোট ভাইয়ের মতো থাকবি। মিম আগে কি ছিল, মিমের কেন তালাক হইছে, এটা তোর দেখার বিষয় না। আজকে থেকে মিম এই বাড়ির বড় বউ, তোর ভাবি। তুই যদি এই বাড়িতে থাকতে চাস, মিমকে তোর বড় ভাবি হিসাবে সম্মান দিয়ে থাকতে হবে। সি, বাড়ি পুরোটা নাপাক হয়ে গেল। না পাক না, বলো পাক। সে তো একেবারে সতী সাবিত্রী, দুধে দেওয়া তুলসী পাতা। এই জন্য তো আমার ভাই তারে বিয়ে করে আনছে, না হলে কি আনতো? রিয়াদ! মা, মা! ও আমার সাথে যে কাহিনী করলো, দেখবি বাবা, ওর কপালে শনির দশা ঠিকই আছে। আল্লাহ ওরে ভালো রাখবো না। থাক মা, ওরে এইভাবে বললো না, শুধু দোয়া করো আল্লাহ যাতে তার হেদায়েত করে। দোয়া? ওর জন্য দোয়া করবো আমি? ওর জন্য খালি বদদোয়া থাকবো, ওর জন্য দোয়া করতেও আমার ঘৃণা লাগে। ওমা, তোমার কাছ থেকে একটা অনুমতি নিব। কি বাবা, বল। মা, বিশ্বাস করো, আমার কাছে একটা টাকাও নাই। সামনের মাসে যে আমি বিদেশ যাব, বিমানের টিকিট কাটতে হইব, সেই টাকাটাও নাই।
তার মধ্যে মা তোমার চিকিৎসা, এখন টাকার অভাবে তোমার চিকিৎসাও করতে পারতেছি না। তাই ভাবছি আমি যে জমিটা, ওই যে মধুপুর যাইতে মোড়ের মধ্যে যে জমিটা, এই জমিটা বিক্রি করে তোমার চিকিৎসা করতে চাই। না না বাবা, তুই এই জায়গাটা তো কিনছিলি তোর ভবিষ্যতের জন্য, আর তুই আমার জন্য এই জায়গাটা বিক্রি করে ফেলবে বাবা? না বাবা, এই কামটা করিস না। মা, জমি গেলে জমি পাবো, কিন্তু মা তোমার হারাইলে আমি কই পাবো মা? আমার জমির থেকে তুমি দামি মা, তোমার কাছে তো জমি কিছুই না মা। এই জমি আমি কিনতে পারবো আবার, তুমি শুধু একবার অনুমতি দাও জমিটা বিক্রি করার। তুমি যদি অনুমতি দাও তাহলে সকালে মন্টু চাচারে ডাকুন, ডাইকা জমিটা দেখামো। যদি উনি কিনতে রাজি হয় সেই টাকা দিয়ে তোমার আমি চিকিৎসা করাবো। ঠিক আছে বাবা, তাই কর। হ্যাঁ মা, তাইলে আমি কালকে সকালে যাই। হ্যাঁ, ওখানে কিছু কি ভাবছো এখন কি করবা আসলে? এখন করণীয়টা কি? ডাক্তার কইছে মার হার্টে রিং বসাই দিব, আনুমানিক 5 লক্ষ টাকার মতন খরচ লাগবে। কি কর তুমি? এই এতগুলা টাকা একসাথে তো করাটা অনেক কঠিন হয়ে যাব। ইয়ে আছে নাকি তোমার 8-10 লাখ টাকা? না মানে আমি বলতে চাইছিলাম কি, যারা প্রবাসী মানে যারা বিদেশ করে, এখন তো সাইডে ফাইডে মনে করো 10-12 লাখ টাকা সবসময় থাকে। আমি বিদেশ থেকে যে টাকাটা পাঠাইছিলাম আয়াদের কাছে, এই টাকাটা দিয়া ওই যে মধুপুর যাইতে কর্নারের মধ্যে যে প্লটটা, এই জায়গাটা কিনছিলাম, ভাবছিলাম এখানে আমি একটা দোকান দিব। কিন্তু এখন তো মায়ের অবস্থা ভালো না, মায়ের চিকিৎসা করতে হবে। তো বলছিলাম কি ওই জায়গাটা বিক্রি করে তারপর মার চিকিৎসা করব। বাবাজি, এসব কি কইতাছো? মানে তোমার মাথাটা তো ঠিক আছে তো? আরে যে জমির কথা কইতাছো ওইটা তো তোমাকে কারো নামে না, ওটা তো আমার মায়ের রিয়ার নামে। ওটা ওর জামাই রিয়ার নামে জমিটা কিনছে, এটা এলাকার সবাই তো জানে। এখন কথা হইলো গিয়ে কি, আমার মাইয়া যদি আর শাশুড়ির চিকিৎসার করার লাগে যদি ওই জমি বিক্রি করে দেয়, আমার তো কোনো অসুবিধা নেই। দেখেন চাচা, এই টাকাটা পাঠাইছি আমার মার নামে জমি কেনার জন্য, আপনার মেয়ের নামে জমি কেনার জন্য পাঠাইনি। শুধু শুধু চাচা, এই সময় আমার মা অসুস্থ, আপনি আমার সাথে ঠাট্টা মস্করা করেন। বাবাজি, কি যে কও না, আমি একজন মুরব্বী মানুষ, তোমার লগে আমি ঠাট্টা মস্কারা কিল্লে করবো? আমার কথা যদি বিশ্বাস নয় যে তোমার ভাই আছে, তোমার ভাইরে জিজ্ঞেস করে দেখো। রিয়াদ, কিরে উনি এগুলি কি বলে? এগুলি কি সত্য? আমার কাছে শুনে এটা কোনো লাভ ঠাপ নাই। আব্বা, আমি নিয়াত করছি কোনো ফালতু লোকের সাথে আমি কথা কম না। আর যদি বিশ্বাস নয় সে যাক রেজিস্ট্রি অফিসে যাক, রেজিস্ট্রি অফিসে যাই সব শুনে আসুক, আমার কাছে শোনার কি দরকার? কি ঠিক না? একদম ঠিক কথা, জামাই যেটা কইছে একদম ঠিক কথা কইছে। তোমার যদি এই কথাটা বিশ্বাস না হয়, যাও না, যাই রেজিস্ট্রি অফিসে যাই দাও তল্লাশি দিয়া আমার মায়ের নামে জমিটা কিনা, এলাকার সবাই জানে। ইয়া বাবাজি, তুমি একটা কাজ করো, কালকা সকালবেলায় বড় দেখে একটা সাইনবোর্ড বানাই পাও, সাইনবোর্ডের মধ্যে মোটা মোটা করে লেখবা, ক্রয় সূত্রে এই জমির মালিক হইল গিয়া রিয়া তালুকদার, বাপ আনারুল তালুকদার ওরফে কালু মিয়া। ঠিক আছে মা? মা তুই কাজ কর, আমার লোক একটু আয়তো, কথা আছে। আমার আপন মায়ের পেটের ভাই আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো? আব্বা, কিছু কইবেন? হ বাবাজি, বাইরের আবহাওয়া কিন্তু সেই লেভেলের গরম, মানে এত গরম টিকা থাকাটা খুব কষ্ট। আমি বলি কি, এই আবহাওয়া গরম থাকতে থাকতে এই যে সম্পত্তিটা আছে
বাকিটুকু তুমি তোমার নামে করে নাও। আব্বা, আবহাওয়া গরম মানে বুঝলাম না, বাইরে তো বৃষ্টি হইতেছে। আরে জামাই বাবাজি, আমি ওই আবহাওয়ার কথা তো বলি নাই। আমি বলতেছিলাম কি, বাজারে গেছি, বাজারে যাইতে আবহাওয়া খুবই গরম, উত্তপ্ত। আমি বলি এই সুযোগে তুমি তোমার বাড়ির সবাইকে বইলা দাও যে এই সম্পত্তির মালিক হইলে গিয়া আমার মাইয়া রিয়া। ও আল্লাহ গো, তাহলে তো খোনাখুনি হয়ে যাবে। খুনাখুনি কে? আরে খুনাখুনি হবে কিছু না, খুনাখুনি হওয়ার কি আছে? যার সম্পদ সে নিজে নিতেছে, নিজে ভোগ দখল করবো, এখানে খুনাখুনি হওয়ার তো আমি কিছু দেখি না। আব্বা তো সঠিক কথাই কইছে। এই সম্পত্তির মালিক তো হচ্ছে রিয়া, মানে আমার বউ। আমার বউ ওদেরকে থাকতে দিতেছে, এটাই তো অনেক। আর আমার বউয়ের সম্পত্তির উপর দাঁড়ায় পুরো আমাদের সাথে ফাইট করবে না, পারবে না আব্বা। ভাল লাগছে, খুব ভাল লাগছে। এই তো আমার জামাই বাবাজির সাহস হচ্ছে, সাহস। আব্বা শোনেন, আপনি এই যে আমাকে জমির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনি কিন্তু আমাকে বাড়ি থেকে যাইতে পারবেন না। আরে বাবা, কি বলতেছো? এই তোমাকে আমি এইরকম ফালাই তুই কি চলে যেতে পারি? পারি না। তোমাকে এই সম্পদের জোট ঝামেলা যা আছে সব শেষ না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে এক পাও লড়বো। আব্বা, ওই তাহলে ওকে তাড়াবো কেমনে? জামাই, এই যে দেখো না, আমার মাথায় চুল নাই। কেন নাই? অতিরিক্ত এই কুটবুদ্ধির কারণে আমার মাথার চুলক লাগে আছে। আমি বুদ্ধি রেডি করে রাখছি তোমার জন্য। সেটা হইলো, আমার যে এলাকা, ওই এলাকার একটা লোক আছে, এই যে থিয়েটারে নাটক করে খুব ভালো অভিনয় করে। ওরে আমি সবকিছু বুঝাইতেছি, বলছি যে ও কালকে এখানে আসবো সকালবেলা যখন ও এই জায়গায় আসবো, ওরে তুমি তোমার বাড়ির বাকি যে লোকজন আছে ওদের সামনে নিয়ে দাঁড় করাবো, বলবা যে এই বাড়িটা তুমি এর কাছে ভাড়া দিতেছো। ব্যাস হয়ে গেল। কি ভাড়া দিবে? মানে হয়েছে কি, ওই যে এই বাড়ির আমার মাইয়ার জামাই যে রুমগুলাতে থাকে, এইগুলো ছাড়া তো বাকি যে রুমগুলো আছে ওই রুমগুলোতে তেমন কোনো কাজে আসতেছে না। তাই এরা সিদ্ধান্ত নিতেছিল যে ওই রুমগুলা ভাড়া দিয়ে দিব। ভাড়া দিলে হবে কি, ওই মাস শেষে জামাইয়ের কাছে কিছু নগদ টাকা আসবো, কারণ ও তো কিছু করে না, তাই না জামাই? বাসা ভাড়া দিব মানে? এই বাড়ির মালিক আমার মা। ওই আমার মা তো বলে নাই যে ওনার বাসা ভাড়া দিবে। ভাই, তোমার একটা কথা কওয়াই নাই, সেটা হইতেছে রিয়ারে ভালোবেসে আমার মা এই বাড়িটা লিখে দিচ্ছে। লেখা দিছি মানে? না না, আমি কাউরে লেখা দিই না বাবা, ও মিথ্যা কথা বলতাছে। বিয়েন সাহেব, আপনি মানে ভুলে গেছেন সবকিছু। বয়স হয়েছে তো, বয়স হলে যা হয় আর কি। বিষয়টা হলো গিয়ে কি, আপনি নিজের হাতে সুন্দর করিয়া এই বাড়ি আমার মায়ের নামে লেখা দিচ্ছেন। এটা দলিল হইয়া গেছে, দলিল হইয়া আমার মেয়ের নামে খারিজ খাজনা পর্চা সব রেডি হয়ে গেছে। এখন বললে তো আর এটা, মানে মুখে বললে তো আর এটা অস্বীকার করা যাবে না। যদি বাবাজি তোমার বিশ্বাস না হয়, রেজিস্ট্রি অফিসে যাও, রেজিস্ট্রি অফিসে যায় দেখো যে তোমার মা সুন্দর করে স্বাক্ষর করে বাড়িটা আমার মেয়ের নামে দিচ্ছে কিনা। মা, এগুলি কি কইতাছে? তুমি কি এই বাড়ি দলিল করে দিছো? বাবা, আমার কি মনে হয় জানোস, একদিন রিয়াদ আমারে একটা কাগজ আনলো, আইনা কইলো, মা এনে তুমি সাইন করো, আমরা ডিপিএস করবো। বাবা রে, আমি তো সহজ সরল মানুষ, আমি বুঝবার পারি নাই কোনটা থেকে যে কোনটা হয়ে গেল। বাবা, আমি কাউরে লেখা দিই না বাবা, আমি লেখা দিতে পারি না। মা, আমি ঠিকই বুঝতে পারছি, তোমার ছোট ছেলে নাই, সে এখন বিক্রি হয়ে গেছে, সে এখন হয়ে গেছে কালু মিয়ার মেয়ের জামাই। আমি এত কষ্ট করে টাকা পাঠাইছি, তোমার নামে জায়গা রাখতে বলছি, সে তোমার নামে জায়গা না রেখা জায়গা রাখছে তার বোন নামে। আর ওই যে মা, আমাদের যে জায়গাটা রাখছিলাম, বললাম যে এটা দোকান করে খাবো, সেই জায়গাও নাকি তার বোন নামে। তাহলে কও মা, সারা জীবন কষ্ট করে তারও বড় করলাম, আজকে সেই প্রতিদান দিল আমারে।
আমি এত কষ্ট করে টাকা পাঠাইছি মা, সে আমার পথের ভিখারি বানাইছে। তুমি অসুস্থ, তার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সে আছে তার বউ নিয়া আর শ্বশুর নিয়ে আর জাগা নিয়া। মা, এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না মা। আমি তাদের চেহারা দেখতে চাই না। আমি এই বাড়িতে থাকা মানি তাদের চেহারা দেখতে হবে। এই বাড়িতে আর আমরা থাকবো না। চলো মা। বাবাজি, তোমার সাথে একটু কথা ছিল। বাবাজি, আমি বলতে চাইছিলাম কি, এই এই বাড়ি তো আমার মেয়ে রিয়ার। তো এতদিন যে মনে করো যে বাড়িতে ছিলা, আমার মাইয়া তো তেমন কিছু বলে নাই। আর বর্তমান যে যুগ আসছে, এই যুগের মধ্যে কারো বাড়ি ঘর তো কেউ ফিরি ফিরি থাকতে দিব না বাবাজি। এখন তোমরা যদি মানে মন চায় যে এই বাড়িতেই থাকবা, তাহলে ওই যে মাস শেষে একটু ভাড়াটা দিতে হইব আর কি। আর যদি মনে করো যে না, আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার মাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব, তাহলে সসম্মানে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। ঠিক আছে চাচা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মা চলো। হ্যাঁ, যত তাড়াতাড়ি যাও তত তাড়াতাড়ি মঙ্গল। বাবা বসেন বসেন। আরে আমার মাইয়া কিন্তু কথা শিখছে, কথা বলতে পারে। আব্বা আপনারই তো মায়া, কথা তো বলবেই, স্বাভাবিক। রিয়া, তুই এখানে? ও ভাই, তোর সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা? কি কথা কও? ভাই, তুই যা করতাছস এটা কিন্তু ঠিক করতাছস না। কেন ভাই, কি করতেছি? আমি যেটাই করতেছি সেটা তো আমার ভবিষ্যতের জন্যই করতেছি, তাই না? আর মানুষের ভবিষ্যতের জন্য গোছানো কি ভুল? আরে তুই যদি তোর ভবিষ্যৎ বানাইতি তাহলে আমার কোনো আপত্তি ছিল না। তুই তো তোর ভবিষ্যৎ বানাইতাছস না, তুই ভবিষ্যৎ বানাইতাছস তোর বউ এবং তোর শ্বশুরের। এখানেই তো আমার সমস্যা। ভাই তুমি এসব কি কইতেছো? তুমি নিজের বউর নামে সম্পত্তি করা কি কোন খারাপ নেই? এটা তো ভালোই। বউয়ের সম্পত্তি মানে আমার সম্পত্তি, আর আমার সম্পত্তি মানে আমার বউয়ের সম্পত্তি। আর স্বামী স্ত্রী তো আলাদা না, দিন শেষে এরা তো একই। বাইরে হার বোকামি করিস না, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। হার ক্ষতি করিস না। তুই যেই পথে হাঁটতাছস এটা সঠিক পথ না, এখনো সময় আছে, ওই পথ থেকে বাড়িয়ে আয়। ভাই শোনো, তুমি আমার জ্ঞান দিতে এসো। আমি এখন বড় হয়েছি, আমি সেই ছোট রিয়াদ এখন আর নাই। আমার এখন বুদ্ধি জ্ঞান সবকিছুই আছে। কোনটা ভালো কোনটা খারাপ ওইটা বোঝার ক্ষমতা আমার এখন আল্লাহ দিচ্ছে। বাইরে তুই আর ক্ষতি করিস না। তুই আমার মার দিকে একবার তাকা, আমার মা বিছনায় পড়ে আছে। তুই সন্তান হইয়া এটা কিভাবে সহ্য করতেছস? আমি তো পারতেছি না ভাই। তুই আমার মায়ের বাঁচানোর ব্যবস্থা কর ভাই, আমার মার অবস্থা খুব খারাপ ভাই। আরে ভাই, ভাই ভাই বিশ্বাস কর, আমার কাছে একটা টাকাও নাই। যদি আমার কাছে টাকা থাকতো ভাই, আমি কারো কাছে একটা টাকাও চাইতাম না। আমি আমার টাকা খরচ করে আমার মারে আমি সুস্থ করতাম, উন্নত চিকিৎসা করতাম, ডাক্তার কাছে নিতাম, মেডিকেল নিতাম। একটা টাকাও আমার কাছে নাই ভাই। ভাই তুমি হাত ছাড়ো তো, হাত ছাড়ো হবে, হাত ছাড়ো। এইসব নাটক সিনেমা না আমার একদমই কিন্তু ভালো লাগে না। তোমার কাছে টাকা নাই, তুমি তোমার মায়ের চিকিৎসা করার স্বপ্ন তুমি কেমনে দাও? তোমার কাছে টাকা নাই, তুমি আমার কাছে না এসে তুমি রাস্তায় যাবা, তুমি থালা বাটি নিয়ে রাস্তায় বসে কব কি যে ভাই আমার কিছু টাকা দাও, আমার কাছে টাকা নাই, আমার মায়ের চিকিৎসা আমি করাবো। তুমি তাই যেই কব, আমার কাছে কেন আইছো তুমি? এসব নাটক আমার একদমই ভালো লাগে না, যাও। তোমার শরীরটা এখন কেমন মা? আমার আবার ভালো থাকা,
তারপরও শুক্রিয়া, আল্লাহ আমারে ভালোই রাখছে বাবা। আমি তোমার কাছে আইছি একটা কথা কইতে। কমু মা? বল বাবা, কি কথা? মা তুমি তো জানো এই বাড়িটা এখন তোমার বৌমার নামে লেখা। তোমার বৌমা আর আমার শ্বশুর মিলে চাইতেছে এই বাড়িটা ভাড়া দিতে। তোমরা যদি একটু তাড়াতাড়ি যাইতে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। মানে বুঝোই তো, আমি তো বেকার মানুষ, আমি তো কোনো কাম কাজ কিছুই করি না। তাই ওরা ভাবছে তোমরা চলে গেলে বাড়িটা ভাড়া দিয়ে ওইখান থেকে যে টাকা পয়সা আসবে ওই টাকা পয়সা দিয়ে আমাগো সংসারটা চলে যাবে। তুমি তো চাও মা যে তোমার ছোট ছেলে ও একটু ভালো থাকুক, তুমি চাও না মা? কও। বাবা রে, তোর বাপে মইরা যাওয়ার আগে এই বাড়িটা আমার নামে লেখা দিছিল, আর আমারে কইছিল তুমি মইরা যাবা তো এই বাড়ি থেকে বাইর হইবা না। বাপ, আমার শরীরটা ভালো থাকে না, আর কয়টা দিনই হয়তো বাঁচবো। তুই যদি তোর বোন একটু বুঝিয়ে পাস, মা অসুস্থ, মা করে যাইবো, মা এই বাড়িতে থাকবার দাও। বাবা রে, আমি এই বাড়ি চাইটা কোনোখানে যাবো না। আমি তোর বাপের এই বাড়ি ঘর চাইটা আমি কোনোখানে যাবো না রে বাবা। মা কান্নাকাটি করো না তুমি। তুমি তো শুধু তোমারটাই বুঝতেছো, আমারটা কেডা বুঝবে? আমি যে মা কতটা চাপে থাকি, কতটা অশান্তিতে থাকি, তোমার সাথে কোনোদিন কইছি আমি? কই নাই। বাবা, তুই আমার একটা সত্যি করে কথা কবি? জি। তোরা কেমনে জাল দলিল কইরা আমার কাছ থেকে এই বাড়িটা লেগা নিলি? আমি সহজ সরল মানুষ, আমি তো বাবা বুঝবার পারি নেই। মা ওইটা তুমি বুঝবা না মা, তোমার বয়স হয়েছে তো। তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে তুমি বুঝতা। তোমরা কবে যাবা সেইটা ভাবো। কি ভাবতেছো তুমি? কি আর ভাববো, বাবার মতো তো আমার কিছুই নেই, আমার সবকিছু শেষ। মোটেও সবকিছু শেষ হয় নাই, এখনো অনেক কিছু বাকি আছে। জীবনে অনেক কিছু বাকি থাকে। তুমি এইভাবে চিন্তা করছো তাই মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, কিন্তু না। মেম জানো, বাবা যখন মারা যায় তখন রিয়াদের বয়স মাত্র 8 বছর। রিয়াদ একেবারেই ছোট। মা তখন আমাদের দুই ভাইকে কাজে পাঠাইছিল। আমি একদিন দেখি কাজ করতে করতে রিয়াদের চেহারা লাল হয়ে গেছে। আমি ভাই হয়ে তার এই কষ্টটা সহ্য করতে পারি নাই। তখন আমি সিদ্ধান্ত নিছি আমি নিজে কাজ করব, কিন্তু রিয়াদরে দিয়ে কোনো কাজ করাবো না। তখন আমি রিয়াদের হাতে বই খাতা তুলে দিই, তার স্কুলে ভর্তি করাই। রিয়াদ মাছের পেটের খাড়িটা খুব পছন্দ করত, কিন্তু ওই সময় আমাদের বড় মাছ কেনার সামর্থ্য ছিল না। আমি যখন প্রতিদিন কাজ করতাম, কাজ থেকে আসার সময় হোটেল থেকে রিয়াদের জন্য বড় একটা মাছের পেটের খাড়ি নিয়ে আসতাম। রিয়াদ এটা খাইয়া অনেক খুশি হইতো। আমি তাকে একদিনও কোনো অভাব অনটন কোনো কষ্ট কিছু বুঝতে দেই নাই। অনেক কষ্ট কইরা
আমি রিয়াদরে বড় করছি, কিন্তু এই রিয়াদ আমারে আজকে এই প্রতিদান দিল। আমি তার ভাই হইয়া সে আজকে আমাকে রাস্তায় নামাইলো। আমি এক সময় ভাবতাম আমার মার পরে যদি আমার কেউ আপন থাকে সেটা আমার ছোট ভাই রিয়াদ। আমি যখন বিদেশে যাই, বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করি, রিয়াদ আমার কাছে যখন যেটা চাইছে আমি কোনোদিন না করি নাই। ও আমার কাছে ফোন চাইছে, আমি ফোন দিছি। ও আমার কাছে ঈদে ভালো ভালো পাঞ্জাবি কিনবে, শার্ট কিনবে, প্যান্ট কিনবে। আমি টাকা পাঠাইছি, পাঠাই বলছি রিয়াদ সবচেয়ে দামি সবচেয়ে ভালো কাপড়টা তুই কিনবি। কিন্তু ঈদের সময় আমি নিজের জন্য কিছু কেনার জন্য কখনোই চেষ্টা করি নাই বা চিন্তাও করি নাই। বিদেশে ঈদের নামাজ পড়া বাসায় এসে আগে রিয়াদরে ফোন দিতাম, মারে ফোন দিতাম, রিয়াদ ওই যে টাকা পাঠাইছিলাম তুই যে প্যান্ট শার্ট কিনছস দেখি কেমন। আমি ভিডিও কলে ওর কাপড় চোপড় দেখতাম, ওরে কেমন লাগে দেখতাম। তখন বলতাম ভাই খুব সুন্দর লাগতেছে তোরে, ঠিক আছে তোরা আবার টাকা দেবো, তোর যা মন চায় কিনিস। সর্বশেষ কিছু টাকা জমাইলাম, জমাইয়া চিন্তা করলাম 2 ভাইয়ের জন্য একটা জমি কিনি। এই জমিটা আমার মার নামে কিনবো। মা যদি মারা যায় তাহলে তো আমরা 2 ভাই এটার মালিক হবো। আমি টাকা পাঠাইয়া বললাম রিয়াদ এই টাকাটা দিয়া মার নামে জায়গা কিনবি। আর এখন আমি বাড়িতে এসে শুনি এই জায়গাটা নাকি তার বউর নামে রেজিস্ট্রি করে। এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে কোনোদিন আশা করি নাই। আচ্ছা ঠিক আছে, আমার টাকা দিয়া আমার ভাই জায়গা কিনছে, আমার জায়গার দরকার নেই, কিন্তু কিন্তু এই বাড়িটা আমার বাবার বাড়ি, এই বাড়িটা ছিল আমার মার নামে। আমি বিদেশ থাকাকালীন রিয়াদ আমাকে বললো ভাই বিদেশে থেকে সবাই বিল্ডিং করে বাড়ি করে, তুমি বাড়িতে বিল্ডিং করো না কেন? আমার আর এই বাড়িতে ভালো লাগে না, আমি এখন বিল্ডিং করতে চাই, বিল্ডিং এ থাকতে চাই। আমি তার খুশি করার জন্য টাকা পাঠাইলাম, এই বাড়িতে এই বিল্ডিংটা করলাম। আর এখন আইসা শুনি আমার মার কাছ থেকে মিথ্যা টিপস নিয়ে এই বিল্ডিংটাও তার বউর নামে নিয়ে নিছে। যারে নিজে না খাওয়াইলাম আমার সেই ভাই রিয়াদ, সে কিভাবে পারলো আমার সাথে এটা করতে? মিম কিভাবে পারলো? মিম আমার কষ্টটা কি জানো? আমি এত কষ্ট করছি, পরিশ্রম করছি, তার বড় করছি, লেখাপড়া করাইছি। আমি আমার কথা বাদই দিলাম, কিন্তু আমার মা তো অসুস্থ, মৃত্যু সজ্জায়। আচ্ছা মিম তুমি আমার কও, আমি কি এতই খারাপ? না, তুমি খারাপ না। তুমি সরল মনে সবকিছু বিশ্বাস করেছো। সবাই বিশ্বাসের প্রতিদান দিতে পারে না। একদিন দেখবা সব ঠিক হয়ে যাবে। রিয়াদ নিজে ভুল বুঝতে পারবে। যে তার মা ভাই সবাই অস্বীকার করছে, সে এখন নিজের চোখে অনেক বড় লোভ দেখছে। তার লোভের কারণে সে একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি এভাবে ভেঙে পড়লে কিন্তু সব শেষ হয়ে যাবে। এই সংসারটা, মা, আমরা সবাই তোমার দিকে তাকিয়ে আছি। আমি আর পারতেছি না মিম। পারবা, তোমাকে পারতেই হবে। আমি আছি তোমার সাথে। মা তুমি আমার মাফ করে দাও মা,
আমি তোমার যোগ্য সন্তান হইতে পারি না মা, তুমি আমার মাফ করে দাও মা। মা, এত বছর বিদেশ করে, এত পরিশ্রম করে, এত টাকা কামাই করে মা, আজকে টাকার অভাবে আমি তোমার চিকিৎসা করতে পারি নাই মা। আমি ব্যর্থ মা, আমার মাফ করে দাও মা। আমি তোমার ব্যর্থ ছেলে মা, আমার মাফ করে দাও মা। মিম, মারে দাফন করার পরে এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না, এই বাড়ি ছেড়ে চলে যাবো মিম।